ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস তোমাদের পড়াশোনার সুবিধার্থে পরপর অনেকগুলো ভিডিও আনছে এবং কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, পাইথন প্রোগ্রামিং এগুলোর ওপর অনেকগুলো ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে এবং আশা করি সেই ভিডিও থেকে তোমাদের পড়াশোনা করতে অনেকটা সুবিধা হচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স সেমিস্টার 3-র ওপর আলোচনা শুরু করব। আমার নাম সঞ্জয় ঘোষ, আমি দি পার্ক ইনস্টিটিউশনের টিচার। আমি তোমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের নিয়ে আজকে 3rd সেমিস্টারের আলোচনা শুরু করব। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স কথাটা এখন বহুল প্রচলিত কথা এবং সবাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই নিয়ে কিন্তু চর্চা অনবরত হতে থাকছে। এন্ড সবচেয়ে বিষয়বস্তু হলো যে আকর্ষণীয় বিষয়বস্তু হলো তোমরা এই বিষয়টা নিয়ে পড়ার সুযোগ পাচ্ছ এবং তোমাদের কাছে প্রকৃত নলেজটা থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি কি। এর থেকে তোমাদের সোশ্যাল অ্যান্ড সাবজেক্ট অ্যাওয়ারনেস কিন্তু অনেকটাই বাড়ছে। অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায় তোমরা সামাজিকভাবে অনেকটা এগিয়ে থাকছো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের নিরিখে, যেটাকে বলা হয় টুডেজ ডেজ জেন জি স্মার্ট লার্নিং। আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গেলে আমরা মূলত আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, গোটা সিলেবাসটা হয়তো তোমরা দেখেছো। আমরা আজকে একটা পার্টিকুলার ইউনিটের ওপর আমাদের আলোচনা শুরু করব। আমাদের বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব ইউনিট 4, অর্থাৎ ইউনিট 4 এর আন্ডারে আমরা ফান্ডামেন্টাল অফ মেশিন লার্নিং অ্যান্ড ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল প্রোগ্রামিং অ্যান্ড মেশিন লার্নিং এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে বুঝবো সত্যি মেশিন কি করে শেখে। একটু আমরা ইন্ট্রোডাকশনারি বা শুরুর দিকের জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব। প্রথমে বোঝার চেষ্টা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা কি, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টির মধ্যে মেশিন লার্নিং কে কিভাবে দেখা হয় বা মেশিনকে কিভাবে শেখানো হয় বা মেশিনকে কিভাবে টিচ করা হয় এবং তার ফলে মেশিন সিদ্ধান্ত নিতে পারে। এই আলোচনাটা, এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 5 মার্কস মতো ক্যারি করবে এবং 5 to 10 মার্কস মতো ক্যারি করবে। ভ্যারিয়েশনস অফ কোশ্চেন্স থাকবে। পার্টিকুলারলি আমরা এই জায়গাটা আমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে, কারণ এই অংশটায় সেমিস্টার 3-তে আমাদের এমসিকিউ বেসড কোশ্চেন আসবে। তার জন্য একটু খুঁটিয়ে পড়া দরকার। বিশেষ করে টার্মিনোলজি গুলো জানাটা খুবই আবশ্যিক, কারণ টার্মিনোলজি না জানলে সঠিকভাবে উত্তর করতে আমাদের অসুবিধা হবে। এখান থেকে আমরা যদি এই সিলেবাসটাকে, টোটাল জিনিসটাকে কতগুলো মডিউলে ভাঙি, মডিউল 1-এ আমরা যেটা নিয়ে পড়াশোনা করব যে বেসিক অফ মেশিন লার্নিং। এই বেসিক অফ মেশিন লার্নিং এর মধ্যে আমরা ডেফিনিশন অফ মেশিন লার্নিং, ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল প্রোগ্রামিং অ্যান্ড মেশিন লার্নিং নিয়ে পড়বো। দেন আমরা অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং জানবো, অর্থাৎ ফাউন্ডেশনস আমরা তৈরি করছি। নেক্সট আমরা ঢুকবো টাইপস অফ মেশিন লার্নিং এর মধ্যে। টাইপস অফ মেশিন লার্নিং দিয়ে আমরা বিভিন্ন ধরনের মেশিন লার্নিং কি আছে সেই মেশিন লার্নিং গুলো সম্পর্কে জানবো। তারপর মেশিন লার্নিং করার জন্য টাইপস যখন জেনে গেলাম, এবার আমরা টুলস শিখবো। টুলস শেখার জন্য আমরা শিখবো হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, যেখানে সিঙ্গেল ভ্যারিয়েবল লিনিয়ার রিগ্রেশন। টুলস যখন শিখে গেলাম, তারপর আমরা শিখবো মেশিন কতটা অ্যাকিউরেট কাজ করছে। তার জন্য আমরা শিখবো কস্ট ফাংশন অ্যান্ড অপটিমাইজেশন, অর্থাৎ কতটা অ্যাকিউরেটলি মেশিনকে আরো বানানো যেতে পারে সেই পদ্ধতি আমরা শিখব। তারপর থাকছে ফিচার ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ মেশিন যে বেসের ওপর দাঁড়িয়ে লার্ন করবে তাকে বলা হয় ডেটা, আর সেই ডেটাগুলোকে থেকেই আমরা অ্যাকচুয়ালি ফিচার কালেকশন করি। সেই ফিচারের উপর বেস করেই কিন্তু মেশিন সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। তাই একটা পার্ট আমরা পড়বো ফিচার ইঞ্জিনিয়ারিং, কি করে আমরা ফিচার্স গুলোকে সাজাবো, কি করে আমরা ফিচার্স গুলোকে বর্ণনা করব, কি করে আমরা ফিচার্স থেকে অ্যাকচুয়াল গোল আমরা নির্ধারণ করতে পারবো। তারপর মাল্টিভ্যারিয়েট অ্যানালিসিস, অর্থাৎ অনেকগুলো মাল্টিভ্যারিয়েট লিনিয়ার রিগ্রেশন, অর্থাৎ
সিঙ্গেল ভ্যারিয়েবলের উপর যেমন আমরা কাজ করব, তখন মাল্টিপল ভ্যালুর উপরে কিন্তু আমরা লিনিয়ার রিগ্রেশন বা টুলস হিসেবে অ্যাপ্লাই করব। আর তারপর থাকছে অ্যাডভান্স রিগ্রেশন কনসেপ্ট। রিগ্রেশন এই পদ্ধতিগুলো আহ, খুব সহজ ম্যাথামেটিক্যাল টুল, যে ম্যাথামেটিক্যাল টুলগুলো দিয়ে আমরা কিন্তু ভবিষ্যতের ভ্যালু প্রেডিকশন করতে পারি, এবং সেগুলো নিয়ে আমরা নির্ধারিত ভাবে বিস্তৃতভাবে কিন্তু আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা মূলত জানার চেষ্টা করব যে মেশিন লার্নিং জিনিসটা কি, বা মেশিন লার্নিং জিনিসটা কোত্থেকে এলো। দেখো, এই ছবিটা কিন্তু প্রকৃতভাবে বলে দিচ্ছে যে মেশিন লার্নিং এর অ্যাকচুয়াল স্টেজটা কি, বা মেশিন লার্নিং এর অ্যাকচুয়াল কাজটা কোথায়। নাও, প্রথমে দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বড় সার্কেলের মধ্যে আছে, তার একটা সাবসেট হিসাবে আমরা মেশিন লার্নিং কে দেখছি, আর তার মেশিন লার্নিং এর একটা সাবসেট হিসাবে আমরা ডিপ লার্নিং কে দেখছি। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাচিভ করতে গেলে মেশিনকে লার্ন করাতে হবে। সাপোজ যদি আমি মনে করি যে একজন মানুষ কখন বুদ্ধিমান হয়ে উঠবে, একজন মানুষ জন্ম থেকেই কিন্তু বুদ্ধিমান হয়ে উঠতে পারে না। একজন মানুষকে বুদ্ধিমান হতে গেলে তাকে দিনের পর দিন পড়াশোনার মধ্যে দিয়ে, দিনের পর দিন শিক্ষার মধ্য দিয়ে সে একটা প্রকৃত এবং উন্নত মানুষ হয়ে ওঠে। এই যে লার্নিং, এই যে শিক্ষা মানুষের মধ্যে একটা চেতনার উদ্বেগ করে, মানুষের মধ্যে অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করে। শিক্ষা শিক্ষার উপরে দাঁড়িয়েই কিন্তু মানুষ মূলত সিদ্ধান্ত নিতে পারে। ঠিক সেরম ভাবেও মেশিনের ক্ষেত্রেও কিন্তু ওই একই ঘটনা ঘটে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই মেশিন যখন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্জন করতে চায়, তখন মেশিনেরও দরকার হয় শিক্ষা, অর্থাৎ মেশিনকেও দরকার হয় ট্রেন করার জন্য। আর মেশিনকে ট্রেন করার পদ্ধতিকেই বলা হয় মেশিন লার্নিং, যে মেশিনকে আমরা কোন পদ্ধতিতে ট্রেন করব। একটু যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তার হিস্ট্রি সম্পর্কে তোমাদেরকে বলি, যে 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, তখন আহ জার্মান সৈনিকরা একটি সাইফার কোড ব্যবহার করত। সেই সাইফার কোডটি ব্রেক করা যাচ্ছিল না, কিন্তু অ্যালান টিউরিং তখন কিন্তু ওই এনিগমা নামক সাইফার কোডটাকে প্রথম ব্রেক করে। তখন থেকে কিন্তু ভাবতে শুরু করে যে মেশিন ক্যান থিঙ্ক লাইক আ হিউম্যান। মনে হলো না কোথাও সম্পর্ক আমরা করতে পারলাম না, তাই তো? সম্পর্ক হলো, এই সাইফার কোড মানে হচ্ছে, সাপোজ আমি বললাম যে আমি তোমাকে এ বলতে চাই, তার বদলে আমি তোমাকে এক্স বললাম। অর্থাৎ এই এ আর এক্স এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাই কিন্তু খুঁজে বের করতে হবে। যখন আমি আমার ইনপুট আর আউটপুটের মধ্যে কোন সম্পর্ক লুকিয়ে আছে বা কোন ফাংশন লুকিয়ে আছে সেটা যদি বের করতে পারি, তাহলে আমি যে কোনো ইনপুটের জন্য যে কোনো আউটপুট নির্ধারণ করতে পারবো। আর এই জায়গাটাই যদি মেশিন পারে, তাহলে সেটাকেই বলে মেশিন লার্নিং। এরপরে এই ধীরে ধীরে বিভিন্ন রিসার্চের মধ্যে দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করতে শুরু করে। ডেভেলপ করতে করতে আজকে যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো তার ইম্প্যাক্টটা কি। এখন মেশিন লার্নিং এর যদি আমরা ডেফিনেশন দেখি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাচিভ করতে গেলে যে টুলটা আমার দরকার, সেটা হচ্ছে মেশিন লার্নিং। অর্থাৎ মেশিনকে পড়ালে, মেশিনকে শেখালে, মেশিনকে নলেজেবল করে তুললে মেশিন সিদ্ধান্ত নিতে পারবে। আর মেশিন যখন সিদ্ধান্ত নিতে পারবে, তার মানে মেশিন শিখে গেছে। অর্থাৎ মেশিন যে সিদ্ধান্ত নিচ্ছে সেই নিজের বুদ্ধিমত্তার থেকে, সেই বুদ্ধিমত্তাটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কিনা ন্যাচারাল ইন্টেলিজেন্স নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু শুধুমাত্র মিমিক অফ হিউম্যান ব্রেন, অর্থাৎ হিউম্যান যেভাবে ভাবনা চিন্তা করে সেই ভাবনা চিন্তার পরিমণ্ডলে যদি মেশিনও একইভাবে ভাবনা চিন্তা করতে পারে, এক্সপিরিয়েন্স দিয়ে, প্রায়র এক্সপিরিয়েন্স দিয়ে নেক্সট লার্নিংটাকে ব্যবহার করতে পারে, বা এক্সপিরিয়েন্সের ওপর বেস করে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়, তখন সেটাকে বলবে মেশিন ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন মেশিন লার্নিং এর ডেফিনিশন আমাদেরকে কি বলছে? মেশিন লার্নিং এর ডেফিনিশন আমাকে বলছে
যে এখানে মেশিন লার্নিং এর ডেফিনিশন আমাকে বলছে যে এখানে a machine learning is a subset of AI where algorithm is trained on data to identify the pattern and make prediction and improve এই জায়গাটা দেখো make prediction and improve accuracy over time without being explicitly programmed for every scenario. মানেটা কি দাঁড়ালো, যে আমরা যদি দেখি যে আমার কাছে মেশিন যখন সাবসেট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ অ্যান্ড আর ট্রেন ডেটা টু আইডেন্টিফাই মানে অর্থাৎ আমার কাছে কিছু সেট অফ ডেটা অলরেডি দেওয়া থাকে, সেই ডেটাগুলোর ওপর বেস করে মেশিন কি করবে, লার্ন করার চেষ্টা করবে বা ট্রেন করার চেষ্টা করবে নিজেকে। দেন দ্য প্যাটার্ন মেক্স প্রেডিকশন টু ইমপ্রুভ, অর্থাৎ সেখান থেকে একটাকে প্যাটার্ন ধরার চেষ্টা করবে। সাপোজ আমি বললাম প্যাটার্ন কি, প্যাটার্নটা সাপোজ আমি বললাম যে 2000 সালে আমার কোনো একটা বিজনেস থেকে আমার সেল হয়েছে 500 ইউনিট, 2005 সালে সেল হয়েছে 600 ইউনিট, 2010 সালে সেল হয়েছে 700 ইউনিট, 2015 সালে সেল হয়েছে 800 ইউনিট। অর্থাৎ আমরা যেটা দেখতে পেলাম, আমি যদি এখন জিজ্ঞেস করি যে 2020 সালে আমার কত সেল হবে, 2021 সালে আমার কত সেল হবে, 2022 সালে আমার কত সেল হবে, এটা আমি প্রেডিক্ট করতে পারছি। ইনফ্যাক্ট আমি যদি চাই এটা জানতে যে 2032 সালে আমার কত সেল হবে, সেটাও কিন্তু আমি প্রেডিক্ট করতে পারছি। অর্থাৎ এই যে প্যাটার্নটা নির্ধারণ করা, কি প্যাটার্ন নির্ধারণ করলাম, প্রতি 5 বছরে আমার 100 ইউনিট করে সেল বাড়ছে, অর্থাৎ প্রতি 1 বছরে আমার যেটা দরকার হবে যে 20 ইউনিট করে সেল হচ্ছে। অর্থাৎ আমি প্রতি বছর যদি 20 ইউনিট করে সেল ধরতে থাকি, তাহলে আমার সেল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে আমার সম্পর্কটা, অর্থাৎ প্রতি বছর আমি 20 ইউনিট করে সেল কিন্তু করছি। এখন এখান থেকে যদি আমরা দেখি যে এইখান থেকে এই যে জায়গাটা আমরা দেখতে চাইছি, যে এখান থেকে যদি আমরা দেখি যে আমার কাছে সে সাপোজ এখান থেকে যদি আমরা দেখি যে সাপোজ আমি বললাম যে 2000 সালে আমার সেল হয়েছে 500 ইউনিট, এন্ড 2005 সালে আমার সেল হয়েছে 600 ইউনিট, এন্ড 2010 সালে আমার সেল হয়েছে 700 ইউনিট, 2015 সালে আমার সেল হয়েছে 800 ইউনিট, 2020 সালে আমার তাহলে সেল কত হবে, 2020 সালে আমার সেল হবে 900 ইউনিট। যদি আমি জানতে চাই যে 2030 সালে আমার সেল কত হবে, 2030 সালে আমার সেল হবে 1100 ইউনিট। যদি আমি জানতে চাই যে 2031 সালে আমার সেল কত হবে, 2031 সালে আমার সেল হবে 1120 ইউনিট। অর্থাৎ আমি এখান থেকে কিন্তু একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছি, যে প্যাটার্নটা আমাকে কিন্তু হেল্প করছে। এটা আরো সহজভাবে আমরা এটাকে ভাবতে পারি যে যদি আমরা দেখি, সাপোজ আমরা যদি এখানে দেখি যে আমাকে কিছু একটা ফাংশন দেওয়া আছে। নাও এই যে ফাংশন দেওয়া আছে মানে কি, সাপোজ আমাকে বলা হলো যে y ইকুয়ালস টু fx একটা ফাংশন। এই y ইকুয়ালস টু fx ফাংশনে আমি বললাম যে ফাংশন ইকুয়ালস টু 2x প্লাস 2, অর্থাৎ যেখানে আমি x এর মান দিলে y এর মান পাবো। আমি ধরে নিলাম যে আমার কাছে 1 2 3 4 5 6 7 দিস আর দ্য x, এবং এখানে আমি কিছু y এর মান পেতে চাইছি। অর্থাৎ x এর মান যখন 1 বসাবো তখন y এর মান পাবো 4, x এর মান যখন 2 বসাবো তখন y এর মান পাবো 6, x এর মান যখন 3 বসাবো y এর মান পাবো 8, x এর মান যখন 4 বসাবো y এর মান পাবো 10, x এর মান যখন 5 তখন 12, x এর মান যখন 6 তখন 14, x এর মান যখন 7 তখন 16। অর্থাৎ এই যে মানগুলো আমরা পাচ্ছি, এই ম্যাপিং, এইটা আমার কাছে সাপোজ এরকম দেওয়া আছে। কিন্তু যদি
এরকম দেওয়া আছে 6 দিলে আমি পাচ্ছি 12, 5 দিলে আমি পাচ্ছি 10, 8 দিলে আমি পাচ্ছি 4 দিলে আমি পাচ্ছি 10, 4 দিলে আমি পাচ্ছি 10, সাপোজ 4 দিলে আমি পাচ্ছি 10, ওকে। 6 দিলে আমি পাচ্ছি 14, এন্ড 5 দিলে আমি পাচ্ছি 12, 2 দিলে আমি পাচ্ছি 2 দিলে আমি পাচ্ছি লাইক 2 দিলে আমি পাচ্ছি 6, 3 দিলে আমি পাচ্ছি 8, 1 দিলে আমি পাচ্ছি 4। দিস ইজ কল্ড ম্যাপিং। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। নাও এতদিন কি হতো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরোনোর আগে, মেশিন লার্নিং এর আগে কি হতো, আমরা প্রোগ্রামাররা, কম্পিউটার সায়েন্স প্রোগ্রামাররা কি করতো, কম্পিউটার সায়েন্স প্রোগ্রামাররা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে মেশিনের মধ্যে এটা লিখে দিত, কারণ মেশিন হচ্ছে বোকা বাক্স। তাই মেশিনের মধ্যে লিখে দিত, দেখো 2x+2 এই প্রোগ্রামটা লিখে দাও, আর আমরা কি করতাম, সেখানে ইনপুট দিতাম আর ফাইনালি আউটপুট পেতাম। এভাবেই কিন্তু কম্পিউটার কাজ করত। তাই কম্পিউটারের ডেফিনেশনেই কিন্তু বলা আছে যে কম্পিউটার ইজ আ ইলেকট্রনিক ডিভাইস হুইচ ইজ কেপেবল অফ কম্পিউটিং সাম ফাংশন। দেখো ফাংশন, এটা একটা ফাংশন যেখানে ইনপুট দিচ্ছি, আউটপুট দিচ্ছি, যেখানে ডেটা দিচ্ছি, ইনফরমেশন পাচ্ছি। এইভাবে কিন্তু কম্পিউটার কাজ করত। নাও মেশিন লার্নিং আসার সময় কি হলো, এইবার আমাকে বলা হলো, দেখো তোমাকে আমি দিচ্ছি এক্স আর তোমাকে আমি দিচ্ছি ওয়াই। এক্স এর যখন ভ্যালু আমি 1 দিলাম, তখন তুমি পেলে 6, এক্স এ যখন 2 দিলাম তুমি পেলে 8, এক্স যখন 3 দিলাম তখন তুমি পেলে সাপোজ 10, এক্স যখন 4 দিলাম তখন তুমি পেলে 12, এক্স যখন 5 দিলাম তখন তুমি পেলে সে ধরে নাও 14। ওকে, আমাকে দেওয়া আছে এক্স আর ওয়াই। এইবার আমাকে জানতে হবে এফেক্টসটা কি, এইতে আমি জানি না। আমাকে বের করতে দিয়ে দেওয়া হয়েছে আমি ইনপুট জানি, আউটপুট জানি, অর্থাৎ প্রায়র ডেটা আমার কাছে আছে। আগে এই ধরনের ঘটনা ঘটতো, দেখো এই ইনপুট থাকলে এই আউটপুট পাওয়া যেত। তাহলে বলো তো এফেক্টসটা কি। নাও এই ইনপুট আর আউটপুট পড়ে কিন্তু মেশিন এই এফেক্টসটাকে কিন্তু বের করতে পারছে। এফেক্টসটাকে বের করতে পারছে মানে এফেক্টসটাকে তৈরি করতে পারছে। এখন দেখো তোমরা বলো তো এফেক্টসটা কি, কমেন্টে কিন্তু লিখবে এফেক্টসটা কি। আমি তাও এখানে দেখিয়ে দিচ্ছি, এফেক্টস হচ্ছে 2x+4। নাও মেশিন যখন এই 2x+4টা নিজে নিজে তৈরি করতে শিখলো, ইনপুট আর আউটপুট দেখে ফাংশনটা নিজে বানাতে শিখলো, সেটাই হলো মেশিন লার্নিং। তাহলে এই জায়গা থেকে যদি আমরা দেখি যে মেশিন লার্নিং এ আমরা জানলাম যে কি, মেশিন কিন্তু নিজে বের করতে পারছে। নাও এখানে অর্থাৎ মেশিন নিজের ফাংশনটা কিন্তু, এফেক্টসটা কিন্তু মেশিন নিজে নির্ধারণ করে ফেলেছিল, দ্যাট ইজ 2x+4। এই 2x+4টা মেশিন কিন্তু নিজে লার্ন করেছে বাই দ্য গিভেন ডেটা এক্স আর ওয়াই। অর্থাৎ আমাকে এইখানে মেশিন কি বলছে, ডেটা টু আইডেন্টিফাই প্যাটার্নস, অর্থাৎ একেই বলছে ডেটা টু আইডেন্টিফাই প্যাটার্নস। অর্থাৎ এক্স আর ওয়াই এর প্যাটার্ন দেখে মেশিন কিন্তু বের করে নিচ্ছে 2x+2। এর ফলে কি হচ্ছে, able to make prediction কি করে, সাপোজ আমার কাছে 5 অব্দি দেওয়া ছিল, সাপোজ আমি দিলাম 15, তাহলে এখান থেকে মেশিন ইজ এবল টু প্রেডিক্ট যে 34। দিস ইজ কল্ড প্রেডিকশন, যে 15 দিলে কিন্তু 34 পাওয়া যাবে, কারণ ওই ডেটা সেটের ওপর বেস করে। এখন এই লার্নিংটা একটা অ্যাকিউরেসি লেভেলে, এক্সাক্ট অ্যাকিউরেসি লেভেলে সবসময় হয় না। তার জন্য অ্যাকিউরেসি লেভেলটাকে ইমপ্রুভ করার জন্য আমি যতক্ষণ না পর্যন্ত
আমি আমার ডিজায়ার্ড রেজাল্টটা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অ্যাকিউরেসিটাকে এনহ্যান্স করতে থাকবো। এবং এই সমগ্র কাজটায় বাইরের কোনো প্রোগ্রাম থাকবে না, মেশিন নিজেই নিজে করতে পারবে। যখনই মেশিন নিজেই নিজে করতে পারবে তখনই কিন্তু সেটাকে বলা হবে মেশিন লার্নিং। এইবার আমার কাছে আশা করি ডেফিনেশনটা ক্লিয়ার। মেশিন লার্নিং ইজ আ সাবসেট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেখতে পাচ্ছ, where the algorithm are trained on data to identify pattern and make prediction and improve accuracy over time without being explicitly programmed ফর এভরি সিনারি। প্রতিটা ঘটনার ক্ষেত্রে মেশিন কিন্তু এই একই কাজ করবে। মেশিন লার্নিং এর মধ্যে একটা জায়গা দেখতে পাচ্ছ যেটাকে বলা হয় ডিপ লার্নিং। এই কথাটা এসছে দ্যাট ইজ ডিপ নিউরাল নেটওয়ার্ক থেকে, ডিপ নিউরাল নেটওয়ার্ক থেকে। অর্থাৎ এখানে নিউরাল নেটওয়ার্ক, তোমরা জানো যে হিউম্যান ব্রেন কিন্তু নিউরাল নেটওয়ার্ক সিস্টেমের উপরেই কাজ করে। হিউম্যান ব্রেনের ইউনিট বা কম্পোনেন্ট হচ্ছে নিউরনস। সেই নিউরনস গুলো কিন্তু একে অপরের সাথে কানেক্টেড থাকে সাইন্যাপটিক কানেকশনের মাধ্যমে, অ্যাক্সন অ্যান্ড ডেনড্রন, এবং তাদের মধ্যে আয়নিক চার্জ এক্সচেঞ্জের মধ্য দিয়ে তারা সিগন্যাল প্রসেসিং করে। তুমি ভয় পেলে বা তোমার স্কিনে কিছু দেওয়া হলো, তুমি টেম্পারেচার ফিল করছো বা তুমি জিভে স্বাদে ঝাল ফিল করছো, অর্থাৎ সমস্তটাই কিন্তু সোডিয়াম পটাশিয়াম আয়নিক সিগন্যাল ট্রান্সমিশনের থ্রু দিয়ে ব্রেন একে অপর নিউরনকে কিন্তু সিগন্যাল দেয়। সেখান থেকে ব্রেন সেই সিগন্যালটাকে ম্যাচিং করে আর তোমার প্রিভিয়াস লার্নিংটাকে ব্যবহার করে তোমাকে বুঝতে সাহায্য করে যে তুমি অ্যাকচুয়ালি কি সেন্সেশন অনুভব করছো। ঠিক একইভাবে কিন্তু ডিপ নিউরাল নেটওয়ার্কও কাজ করে। এখানে খালি আমাদের ব্রেনের কম্পোনেন্ট হচ্ছে নিউরন, আর এখানকার কম্পোনেন্ট হচ্ছে গিয়ে এক একটা ইউনিট হচ্ছে পারসেপ্ট্রন। পারসেপ্ট্রন গুলো একে অপরের সাথে কানেক্ট হয়ে একটা কমপ্লেক্স কম্পিউটেশনাল নেটওয়ার্ক তৈরি করে। সেই কমপ্লেক্স কম্পিউটেশনাল নেটওয়ার্কে যদি হিডেন লেয়ার মোর দ্যান 2 থাকে তখন সেটাকে বলা হয় ডিপ নিউরাল নেটওয়ার্ক। আর ইনপুট লেয়ার, হিডেন লেয়ার আর আউটপুট লেয়ার, এই তিনটে লেয়ারের মধ্যে যদি হিডেন লেয়ার দ্বিস্তরীয় বা তার থেকে বেশি স্তরে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু সেটাকে বলা হয় ডিপ নিউরাল নেটওয়ার্ক। দেখা গেছে যে ডিপ নিউরাল নেটওয়ার্ক অন্যান্য মেশিন লার্নিং অ্যালগরিদমের তুলনায় অনেক অ্যাকিউরেট, অনেক ফাস্ট কম্পিউটেশন করতে পারে। তাই বর্তমান যুগে ডিপ নিউরাল নেটওয়ার্কের থ্রু দিয়েই কিন্তু কাজ হচ্ছে, এবং সেখানে আমরা ANN, RNN, CNN এগুলো ইউজ করে থাকছি, দ্যাট ইজ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, দ্যাট ইজ কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক অ্যান্ড রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। এক একটা কাজ এক একটা জায়গায় ব্যবহার করা হয়। লাইক আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যখন নিউমেরিক ভ্যালুকে নিয়ে আমরা কাজ করি তখন ANN ইউজ করি, যখন ইমেজ ভিডিও এই সমস্ত জিনিস নিয়ে কাজ করি তখন সেক্ষেত্রে CNN ইউজ করি, আর যখন টেক্সট বা এই স্পিচ এই ধরনের জিনিস নিয়ে কাজ করি তখন সেক্ষেত্রে আমরা RNN ইউজ করি। অর্থাৎ বর্তমান যুগে যে জেনারেটিভ AI কিন্তু সেটা সম্পূর্ণভাবে কিন্তু এই ডিপ নিউরাল নেটওয়ার্কের উপর বেস করেই কিন্তু তৈরি হয়েছে। এখন মেশিন লার্নিং এর আমরা ডেফিনেশনটা বুঝলাম। এই ডেফিনেশনের উপর বেস করে আমরা পরবর্তীতে যেটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে নেক্সট মেশিন লার্নিং যে কিভাবে কাজ করে, টোটালিটিটা কিভাবে কাজ করে। দেখো, প্রথমে আমরা প্রবলেম স্টেটমেন্টটাকে আইডেন্টিফাই করি, অর্থাৎ যে কোন ধরনের সমস্যা সমাধান করতে চাইছি। আমি আর্টিফিশিয়ালি মেশিনকে ট্রেন করতে চাইছি এটা বোঝার জন্য যে আমার 2036 সালে কিরকম সেল হবে, বা আমি প্রেডিকশন করতে চাইছি যে নেক্সট মাসে আমার কোন প্রোডাক্টের সেল বেশি হতে পারে। অর্থাৎ বিজনেস অ্যানালিটিক্স এর ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। অর্থাৎ প্রিভিয়াস যে ডেটা গুলো আছে, আমি এটা জানতে চাইছি যে জুলাই মাসে আমার কোন প্রোডাক্টটা বেশি সেল হবে বা এপ্রিল মাসে আমার কোন প্রোডাক্টটা বেশি সেল হবে। অর্থাৎ সাপোজ তুমি একটা ই কমার্স রান করছো বা তুমি একটা দোকান চালাচ্ছ, তুমি সেই দোকানে তুমি তোমার একজন কর্মচারীকে বললে, আচ্ছা বাবা দেখো তো
তুমি জুলাই মাসে তুমি বলো তো আমার কোন প্রোডাক্টটা বেশি সেল হবে, তাহলে সেই প্রোডাক্টটা আমি বেশি করে দোকানে আনিয়ে রাখবো এবং সেই প্রোডাক্টটার আমি বেশি করে প্রমোশন এন্ড অফার দেবো মানুষজনের কাছে। তাহলে এই জুলাই মাসে কোন প্রোডাক্টটা বেশি সেল হবে সেটা নির্ধারণ করার জন্য ওই ব্যক্তিটির লাগবে আগের বছরগুলোতে জুলাই মাসে কোন ডেটাটা কোন কোন আইটেমটা বেশি সেল হয়েছিল। তার জন্য ওকে কি করতে হবে, প্রায়র ডেটা কালেকশন করতে হবে। তাহলে প্রথম ও ডেটা কালেকশন করলো। ডেটা কালেকশনে করতে গিয়ে যেহেতু পুরনো ডেটা, তার মধ্যে কিছু ডেটা মিসিং থাকতে পারে, কিছু ব্ল্যাঙ্ক থাকতে পারে, কিছু আনরিলেটেড থাকতে পারে। অর্থাৎ ডেটাগুলো সুসংগঠিত ভাবে যদি না থাকে, তাকে সংগঠিত করাটার দরকার পড়লো। অর্থাৎ আননেসেসারি কিছু থাকলে সেগুলোকে বাদ দেওয়ার প্রয়োজন পড়লো। তার জন্য হলো ডেটা ক্লিনিং। ডেটা ক্লিনিং এর পরে সে ফিচার্স গুলো নির্ধারণ করলো। অর্থাৎ দেখা গেল যে জুলাই মাসে সাধারণত কোন জিনিসগুলো বেশি সেল হতে পারে, জুলাই মাসে কোন ধরনের অনুষ্ঠান আছে, বা জুলাই মাসে কোন ধরনের রিচুয়ালস আছে, সেটা রাখি হতে পারে বা কোনো একটা বিশেষ দিন হতে পারে। ওই দিনগুলো মানুষ মানুষকে কিছু উপহার দেয়, সেই ক্ষেত্রে কিন্তু কোন ধরনের উপহারগুলো দেওয়া হয়। রাখি যদি হয় তাহলে রাখির ক্ষেত্রে ভাই বোনকে যখন রাখি পরায় তখন বোন ভাইকে কিছু উপহার দেয়, আবার ভাই বোনকে কিছু উপহার দেয়। তাহলে উপহার এক্সচেঞ্জ হয়, তাহলে ভাইও কিছু কেনে এবং বোনও কিছু কেনে। সেটা ক্যাডবেরি হতে পারে, সেটা পেন হতে পারে, সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে। অর্থাৎ আমার যে প্রোডাক্টটা যদি পেন হয় এবং পরীক্ষার আগে আগে কোন কোন প্রোডাক্ট গুলো বেশি বিক্রি হবে, যদি দেখা যায় যে আমার মার্চ মাসে পরীক্ষা আছে, তাহলে ফেব্রুয়ারি মাসে পেন কাগজ এই প্রোডাক্ট গুলো বেশি বিক্রি হয়, কারণ তোমরা সবসময় পরীক্ষা দিতে যাওয়ার সময় নতুন পেন নিয়ে যাওয়া পছন্দ করো। তাহলে নতুন পেন নিয়ে গিয়ে ভালো করে পরীক্ষা দেবে। তাহলে সেই জন্য কিন্তু ওই প্রোডাক্ট গুলো বেশি উৎসাহ। ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই ফিচারটা খোঁজা, যে কিসের ওপর বেস করে আমার প্রোডাক্টটা বেশি বিক্রি হবে। তারপরে থাকছে এক্সপ্লরেটরি ডেটা অ্যানালিসিস। এই ক্ষেত্রে আমরা কি করি, যে আমার কাছে যদি লাখ লাখ কোটি কোটি ডেটা থাকে, সেই লাখ লাখ কোটি কোটি ডেটাকে লাইন বাই লাইন পড়ে নির্ধারণ করা সম্ভব নয়। সেটাকে আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে ট্রেন্ড অ্যানালিসিস যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের গ্রাফোলজি ইউজ করি। সেই গ্রাফোলজির মধ্যে দিয়ে সেটা লাইন গ্রাফ হতে পারে, বার গ্রাফ হতে পারে, পাই চার্ট হতে পারে। এই বিভিন্ন ভাবে এই ডেটাগুলোকে যখন আমরা ডেপিক্ট করি, অর্থাৎ পিকচরিয়ালি আন্ডারস্ট্যান্ড করতে চাই, তার জন্য আমরা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস শুরু করি। এন্ড তার উপর বেস করে আমরা ডেটা মডেলিং শুরু করি। মডেলিং এর ক্ষেত্রে আমরা যেটা করি, যে ডেটাগুলোকে আমরা রিলেট করতে শুরু করি। তারপর সেই রিলেটেবল ডেটাগুলোকে নিয়ে আমরা মেশিনকে ট্রেন করতে শুরু করি, মডেলটাকে ইভালুয়েট করতে শুরু করি, যে দেখছি একটা টেস্ট আর ট্রেন দুটো সেট করি। ট্রেন ডেটার মধ্যে দিয়ে, ট্রেনিং ডেটার মধ্যে দিয়ে মেশিনকে ট্রেন করতে থাকি, আর টেস্ট ডেটা দিয়ে টেস্ট করতে থাকি যে মেশিন কত ভালো শিখলো। অর্থাৎ তোমাদেরকে বই দিয়ে যেমন পড়াশোনা করো, তারপর কোশ্চেন দিয়ে যেমন টেস্ট দাও, বই থেকে যেমন প্রশ্নগুলো আসে, এখানেও তেমনি তোমার যে ডেটা সেটটা আছে, প্রথমে করা হয় মেশিনকে ট্রেন করা হয়, বই পড়িয়ে পড়িয়ে, ডেটা পড়িয়ে পড়িয়ে ট্রেন করা হয়। তারপর কিছু রাখা থাকে যেগুলো দিয়ে টেস্ট করা হয়। টেস্ট করার পর বোঝা যায় যে মেশিন কতটা ভালো লার্ন করছে। এখন পরীক্ষায় সফলতা থাকে, বিফলতা থাকে, মেশিনেরও সেই সফলতাও থাকে, বিফলতাও থাকে। যদি বিফল হয়, মেশিনকে আরো সফল করে তোলার জন্য আরো বারবার বারবার টেস্ট 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 রিটেস্ট নেওয়া হয়, যার জন্য মেশিনটা ফাইনালি যখন একদম মেশিনটা তৈরি হয়, তখন অপটিমাইজড, মানে একদম সঠিক ডেভেলপমেন্ট যখন মেশিনটা তৈরি হয়। এবং এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে মেশিন লার্নিং প্রক্রিয়ার মধ্যে পড়ে। এখন মেশিন লার্নিং এর আমি তোমাদেরকে বলেছিলাম, এখান থেকে যেমন তুমি দেখতে পাচ্ছ যে পড়াশোনার ক্ষেত্রে মেশিন কিভাবে লার্ন করছে। আমি 1 ঘন্টা পড়লে 40 মার্কস পাবো, 2 ঘন্টা পড়লে 50 মার্কস পাবো, 3 ঘন্টা পড়লে 60 পাবো, 4 ঘন্টা পড়লে 70 পাবো। তাহলে এখান থেকে আমি 100 পেতে হলে কত ঘন্টা পড়বো আমি এখান থেকে বুঝতে পারবো। দেখো, 5 ঘন্টা পড়লে আমি 80 পাবো, 6 ঘন্টা পড়লে আমি 90 পাবো, 7 ঘন্টা করে যদি দিনে আমি পড়ি প্রত্যেক দিন, তাহলে আমি 100 এটা কিন্তু আমরা এখান থেকে সহজভাবে বুঝতে পারছি বা জানতে পারছি। এখান থেকে আমরা কি জানতে পারছি, যে আমি যত বেশি পড়বো তত আমি বেশি নাম্বার পাবো, এটাও আমরা জানতে পারছি। অর্থাৎ এই যে এই ডেটা সেট থেকে আমি কি করছি, নাও এইখান থেকে যদি আমরা দেখি যে ডেটা সেট থেকে আমরা যেটা করতে চাইছি সেটা কি, মেনলি এখান থেকে দেখো, দ্য মডেল লার্নস প্যাটার্ন লাইক মোর স্টাডি আওয়ার্স অ্যান্ড হায়ার মার্কস ইউ গেট। তাহলে সেক্ষেত্রে
আমি যদি প্রেডিক্ট করতে চাই যে কোনো স্টুডেন্ট 100 পেতে গেলে কতক্ষণ পড়বে, সে 7 ঘন্টা পড়বে, বা কোনো স্টুডেন্ট 6 ঘন্টা পড়লে কত পাবে, অর্থাৎ সে 90 পাবে। এটাও আমরা একটা প্রেডিক্ট করতে পারছি। দিস হোয়াট উই ডান উইথ দ্য হেল্প অফ মেশিন লার্নিং। এখন এটা গেলে হচ্ছে আমাদের মেশিন লার্নিং কাকে বলে, মেশিন কিভাবে লার্ন করে, এন্ড তার একটা ছোট্ট গ্লিম্পস তোমাদেরকে দেওয়া হবে। নেক্সট আমরা যে জিনিসটা দেখব যে হিউম্যান ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ হিউম্যান ট্র্যাডিশনাল লার্নিং প্রসেস আর মেশিন লার্নিং প্রসেসের মধ্যে ডিফারেন্সটা কোথায়। ট্র্যাডিশনাল লার্নিং প্রসেস যেটা আমি তোমাদের দেখালাম যে হিউম্যান কি করে লার্ন করতো, বা মেশিনকে আগে আমরা কি করে ট্রেন করতাম, বা সেক্ষেত্রে আর ট্র্যাডিশনাল লার্নিং আর মেশিন লার্নিং এর মধ্যে পার্থক্য কোথায়। নাও এখানে যদি আমরা দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাডিশনাল লার্নিং ক্ষেত্রে আমার কাছে রুলসটা আমি দিয়েই দিচ্ছি আর ডেটাটা আমি দিচ্ছি। রুলস আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ রুলস কি, রুলস হচ্ছে আমার এফএক্স, ডেটা কি আমি দিচ্ছি এক্স, আউটপুট কি আমি পাচ্ছি ওয়াই, অর্থাৎ এফএক্স আর এক্স দিচ্ছি, আউটপুট পাচ্ছি ওয়াই। নাও এখানে কি, এখানে আমি ডেটা দিচ্ছি এক্স, আউটপুট দিচ্ছি ওয়াই মেশিন লার্নিং এর ক্ষেত্রে, বাট আমি পাচ্ছি কি এফএক্স। দিস ইজ হোয়াট ইজ কল্ড মেশিন লার্নিং ইজ। এখন লজিক কে লিখছে, লজিক রিটেন বাই দ্য প্রোগ্রামার। বলেছিলাম লজিক কে লিখছে, আমি প্রোগ্রাম লিখছি, তুমি প্রোগ্রাম লিখছো, যারা কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিং করে তারা প্রোগ্রাম লিখছে। কিন্তু লার্ন বাই অটোমেটিক্যালি, অর্থাৎ মেশিন নিজেই নিজের প্রোগ্রামটা লিখে নিচ্ছে, মেশিন নিজেই নিজে বুঝে যাচ্ছে যে মেশিনকে কি করতে হবে। দ্যাটস ওয়াই ইট ইজ মেশিন লার্নিং। ফ্লেক্সিবিলিটি, ইট ইজ লেস ফ্লেক্সিবল, কারণ আমি তো দিয়ে দিচ্ছি রুলটা কি, আমি তো দিয়ে দিচ্ছি ডেটাটা কি, তাহলে আবার ফ্লেক্সিবিলিটি কোথা থেকে হবে, আবার আমাকে তাহলে দিতে হবে। কিন্তু মেশিন কি করছে, বারবার শিখছে, ভুল থেকে বারবার শিখছে আর নিজেকে রেকটিফাই করছে, বারবার শিখছে আর নিজেকে রেকটিফাই করছে, তাই এটা মোর অ্যাডাপটিভ। যদি আমি দেখি ক্যালকুলেটরে যা দেওয়া থাকে ক্যালকুলেটর তাই করে, কিন্তু আমি কোনো ইমেলে স্প্যাম আছে নাকি ইমেলটা স্প্যাম ইমেল না ইমেল, সেটা ক্ষেত্রে কি হয়, এটা সাপোজ ইমেল স্প্যাম বলতে কি বোঝা হয়, স্প্যাম কখন একটা ইমেলে যায়, যখন কোনো সাসপিশিয়াস জায়গা থেকে তোমার মেল আসে, যে মেল গুলোকে কিন্তু স্প্যামে পাঠানো হয়, অর্থাৎ ভুল মেল তোমার ইনবক্সে আসে না, সেটা সোজাসুজি স্প্যামে চলে যায়। কি করে স্প্যাম ডিটেক্ট হয়, স্প্যাম ডিটেক্ট হয় যদি কোনো ওয়েবসাইট ক্লোনিং হয়, বা যদি কোনো একটা পার্টিকুলার সাইট থেকে ক্লোনিং হয়, সেখানে ক্লোনিং করতে গেলে সে কিছু বানানের এদিক ওদিক করে ক্লোন করে আর কি। তো সেক্ষেত্রে বানানের এদিক ওদিক হলেও কিন্তু ও স্প্যামে যায়, বা পার্টিকুলার কোনো সংস্থা থেকে মেল অ্যাকসেপ্ট করা হবে না, সেটা স্প্যামে চলে যাবে, সেই মেল গুলো স্প্যামে যায়। অর্থাৎ স্প্যাম ডিটেকশনটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। তার কারণ কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে, কারণ এক একবার এক এক রকম ভুল তথ্য আমাদের কাছে সরবরাহিত হয়, সেই জন্য সেগুলোকে মেশিন শেখে, বোঝে, বুঝে স্প্যামে পাঠায়। তো সেক্ষেত্রে এইগুলো হলো ট্র্যাডিশনাল প্রোগ্রামিং আর মেশিন লার্নিং এর মধ্যে বেসিক ডিফারেন্স। নাও আমরা নেক্সট যে জায়গাটায় দেখব সেটা হচ্ছে গিয়ে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের নেক্সট হচ্ছে যে কোন কোন জায়গায় আমি মেশিন লার্নিং কে ইউজ করতে পারছি, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ মেশিন লার্নিং। নাও ইমেল স্প্যাম ফিল্টার, অর্থাৎ অনেকগুলো মেলের মধ্যে থেকে কোনটা স্প্যামে যাবে আর কোনটা স্প্যামে যাবে না, এই জিনিসটা কিন্তু আমরা স্প্যাম ফিল্টারের মধ্যে দিয়ে বের করতে পারি। এখানে কি পাস্ট ইমেলের উপর বেস করে আমরা লার্ন করছি, মেশিন কিভাবে লার্ন করছে, মেশিনের কাছে পাস্ট ইমেল যেটা আছে সেই পাস্ট ইমেলের উপর বেস করে কোনটা স্প্যাম আর কোনটা নন স্প্যাম সেটা লার্ন করছে। প্রেডিক্ট ওয়েদার দ্য নিউ মেল, যে নতুন মেলটা আসছে সেটা স্প্যাম অর নট, সেটা আগের তথ্যগুলোর উপর বেস করেই কিন্তু এইটা নির্ধারণ করছে। সাপোজ কোনো একটা মুভি যখন নেটফ্লিক্সে আসছে তখন সবাই সেটাকে রিভিউ দিচ্ছে, রেটিং দিচ্ছে। নাও যখন রিভিউ বা রেটিং দেখতে পাচ্ছ, তখন সেক্ষেত্রে ভালো রিভিউ বা রেটিং এর ক্ষেত্রে মুভিটা কিন্তু অনেক বেশি ভিউজ বাড়ছে। বা সাপোজ দেখা যাচ্ছে যে তুমি যখন নেটফ্লিক্স অ্যাক্সেস করছো বা মুভি অ্যাক্সেস করছো, তুমি ফ্রিকশন আর অ্যাকশন মুভি অনেক বেশি দেখছো, তাহলে সেক্ষেত্রে নতুন যদি কোনো ফিকশন বা অ্যাকশন মুভি আসে, তাহলে মেশিন কিন্তু লার্ন করে নিচ্ছে তোমার লাইকিংসটা, সেই লাইকিংসটা মেশিন রিটেইন করছে যে তুমি ফ্রিকশন আর অ্যাকশন মুভির উপর বেশি অনেকটা জোর দিচ্ছ, তাহলে সেক্ষেত্রে মেশিন কিন্তু তোমাকে
প্রেডিক্ট করবে, মেশিন কিন্তু তোমাকে রেকমেন্ড করবে। নতুন কোনো ফিকশন মুভি এলে মেশিন কিন্তু তোমাকে রেকমেন্ড করবে। সাপোজ তুমি ফিকশন বা অ্যাকশন মুভি না, তুমি কোনো ধরনের লাইক অন্যান্য ধরনের মুভি দেখতে ভালোবাসো বা কোরিয়ান মুভি দেখতে ভালোবাসো, তাহলে সেক্ষেত্রে মেশিন কিন্তু তোমাকে রেকমেন্ড করবে কোনো কোরিয়ান মুভি, লাইক হিডেন আইডেন্টিটি বা এরকম ধরনের মুভি অনেকে এখন দেখতে ভালোবাসে। তাই সেই ক্ষেত্রে কিন্তু সেই হিডেন আইডেন্টিটির ওপর বেস মুভি যদি কিছু আসে, তাহলে মেশিন তোমাকে কিন্তু সেক্ষেত্রে রেকমেন্ড। লাইক আমরা প্রত্যেকেই অ্যালেক্সা, সিরি অ্যান্ড হে গুগল, আমরা কিন্তু অনেক ধরনের এই ভয়েস অ্যাসিস্ট্যান্টস এর কথা জানি, যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর থ্রু দিয়ে আমরা মেশিনকে অপারেট করতে পারি, মেশিনকে কমান্ডও দিতে পারি, এবং সেই ভয়েস অ্যাসিস্ট্যান্টের থ্রু দিয়ে কিন্তু মেশিন আমাদের সাথে ইন্টারাক্টও করতে পারি। লাইক ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিন্তু গুগল অ্যালেক্সা, সাপোজ গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, সিরি, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। অনলাইন শপিং বা অ্যামাজন এগুলোর ক্ষেত্রেও কিন্তু রেকমেন্ডেশন তোমার আসে, সেক্ষেত্রেও কিন্তু মেশিন লার্নিং কাজ করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। তাই মেশিন লার্নিং এর ক্ষেত্রে দিজ আর অল অ্যাপ্লিকেশনস অফ মেশিন লার্নিং, আমরা এগুলোকে ইউজ করে থাকি। এইবার আমাদের আলোচনার মূল জায়গায় আমরা আসছি নেক্সট ফেজ অফ লার্নিং এর ক্ষেত্রে, যে কি ভাবে মেশিন শেখে, হোয়াট আর দ্য টাইপস অফ মেশিন। নাও এখানে তিনটে ধরনের মেশিন লার্নিং এর কথা বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেয়ার আর 5 টাইপস অফ মেশিন লার্নিং এর কথা কিন্তু এখন বর্তমান যুগে আছে। আমি 3 ধরনের মেশিন লার্নিং নিয়ে আলোচনা করছি। প্রথমটা বলা হচ্ছে সুপারভাইজ লার্নিং, দ্বিতীয়টা বলা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং, এন্ড তৃতীয়টা বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এখন আমি বললাম 5টা, তাহলে চতুর্থটা কি আর পঞ্চমটা কি? চতুর্থটা হচ্ছে সেমি সুপারভাইজ লার্নিং, আর পঞ্চমটা হচ্ছে সেলফ লার্নিং। অর্থাৎ মেশিন কিন্তু এখন লার্নিং প্রসেস কিন্তু আরো লার্নিং প্রসেস কিন্তু ইনোভেট হয়েছে। আমরা যদি দেখি যে সুপারভাইজ লার্নিং কাকে বলে, আনসুপারভাইজ লার্নিং কাকে বলে, রিইনফোর্সমেন্ট লার্নিং কাকে বলে, বাকিগুলো কিন্তু আমি অল্প করে আলোচনা করছি। প্রথমে সুপারভাইজ লার্নিং ব্যাপারটা কি আমরা যদি দেখি, সুপারভিশনের মধ্য দিয়ে লার্ন করছো। সাপোজ তোমরা অনেকেই জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, জয়েন্টের প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা অনেকগুলো যেই মেন্স বা জয়েন্ট এগুলো ক্র্যাক করার জন্য স্পেশালাইজ কিছু সংস্থার থ্রু দিয়ে তোমরা কিন্তু নিজেকে ট্রেন করছো। অর্থাৎ ওভার দ্য পিরিয়ড কি হচ্ছে, যে তোমরা একটা কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন সিস্টেমের মধ্যে দিয়ে নিজেকে রান করাচ্ছ। অর্থাৎ আন্ডার দ্য সুপারভিশন অফ হাইলি স্কিল টিচারের মধ্যে দিয়ে তোমরা কিন্তু তারা তোমাদের নোটস দিচ্ছে, তারা তোমাদের মক টেস্ট নিচ্ছে, এই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকে ট্রেন করছো। এটাকে বলা হয় যে সুপারভিশনের মধ্যে তোমরা আছো। সুপারভিশন সাধারণত মানে হচ্ছে যে লেবেল ডেটা, অর্থাৎ আমি জানি যে এটা 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 এবং এটা এটা, অর্থাৎ আমার কাছে থিংস আর আইডেন্টিফাইড, যে এইটা করলে এই অংশ থেকে এত নম্বর আসবে, এই অংশ থেকে এত নম্বর আসবে, এই অংশ থেকে এত নম্বর আসবে। থিংস আর আইডেন্টিফাইড, ইউ আর নট আইডেন্টিফাইং ইট। সাম টিচার, সাম গাইড যে তোমাকে ট্রেন করছে, সে তোমাকে কিন্তু অলরেডি আইডেন্টিফাই করে দিচ্ছে যে দিস, এখান থেকে আমার এত আসবে, এখান থেকে তোমার এত আসবে। অর্থাৎ ইউ আর কমপ্লিটলি আন্ডার দ্য সুপারভিশন and your data is leveled and you know what is what. So what you have to find, if the new things come, when the question comes, সেক্ষেত্রে তুমি কি করছো, যে তুমি আইডেন্টিফাই করতে, আরে এটা তো ওটা ছিল, তাহলে ওটার থেকে এটা এসছে, তাহলে এটা মানে এটা। দ্যাট মিনস এইখানে যদি আমরা দেখি যে এই ছবিটা দেখতে পাচ্ছ, খুব ইন্টারেস্টিং ছবি। অর্থাৎ আমি এখানে জানি যে কোনটা উট, কোনটা গরু, আর কোনটা হাতি। Which one is camel, which one is elephant, and which one is cow. We already know that. This is machine knows. This one is elephant, this one is cow, and this one is camel. Now what happened? There is a supervisor. এখানে এই গ্রুপ অফ ডেটার মধ্যে থেকে আমি এই প্যাটার্নটাকে মেশিনকে আমি বলে দিচ্ছি, যে প্যাটার্নটাকে মেশিনকে আইডেন্টিফাই করে দিচ্ছি। অর্থাৎ এবার যখন আমার কাছে নতুন কোনো ডেটা আসছে, মেশিন কি করছে, সেই নতুন যে ক্রিয়েচারটা আসছে
সেই ক্রিয়েচারটা হাতি না এলিফ্যান্ট না কাউ সেটা মেশিন ক্লাসিফাই করছে, অর্থাৎ আইডেন্টিফাই করছে বা শ্রেণীবিন্যাস করছে, ক্লাসিফিকেশন করছে। সেক্ষেত্রে এই ধরনের নতুন একটা জীব এলো যার সমস্ত শেপ হাতির মতো মিলে যাচ্ছে, যার একটা ট্রাঙ্ক আছে, যার লেগস গুলো অনেক বড়, যার একটা টেল আছে, যার অনেক বড় একটা ইয়ার আছে, সেই প্যাটার্ন গুলোকে ম্যাচ করিয়ে বললো আচ্ছা এটা মানে হাতি, মেশিন জানি। সো এই প্যাটার্ন গুলো যখন ম্যাচ করে যাচ্ছে তখন মেশিন ক্লাসিফাই করে দিচ্ছে দিস ইজ এলিফ্যান্ট, দিস ইজ অ্যান এলিফ্যান্ট। তাহলে সেক্ষেত্রে সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে কি বলছে, সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম, supervised learning, the algorithm is trained on a level data set. This is very important word তোমাদের জন্য, level data set। এমসিকিউ তে কিন্তু এই ওয়ার্ডটা খুব ভাবে জড়িয়ে কোশ্চেন আসতে পারে। তাহলে মিনিং দা, এখানে লেভেল ডেটা মানে কি, যে আমার যে ডেটা আসছে, ইনপুট ডেটা আসছে, কামস উইথ কারেক্ট আউটপুট অর আনসার কি, অর্থাৎ আমার কাছে কারেক্ট আউটপুট বা আনসার কি দেওয়া আছে, যে এটা মানে এটা, এটা মানে হাতি, এটা আমার কাছে বোঝানো আছে। এবং the model learns and map the input and output, adjust the parameters and reduce the difference between the prediction and known correct answer। এক্ষেত্রে মডেল কি করছে, মডেলের কাজ হচ্ছে গিয়ে যে যতটা অ্যাকিউরেট হচ্ছে, সাপোজ তুমি ধরো ফল আইডেন্টিফাই করছো, তোমার কাছে বাকেটস অফ ফ্রুটস আছে, তার মধ্যে থেকে তুমি আপেলটাকে আইডেন্টিফাই করছো, বা তার মধ্যে থেকে তুমি নাশপাতি আর সবেদাটাকে আইডেন্টিফাই করছো যারা খুব ক্লোজার, সেক্ষেত্রে তুমি কোনো একটা এক্সট্রা ফিচার অ্যাড করে কিন্তু তুমি দুজনকে সেগ্রিগেট করতে পারছো। তাহলে বেসিক্যালি আমার কাছে যদি লেভেল ডেটার উপর যখন আমি মেশিনের থ্রু দিয়ে ক্লাসিফিকেশন অ্যাপ্লাই করি বা রিগ্রেশন অ্যাপ্লাই করি, তখন সেটাকে বলা হয় মেশিন লার্নিং উইথ সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ ডেটা মানে লেভেল ডেটা, সুপারভাইজ ডেটা মানেই লেভেল ডেটা, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এর কি ফিচার কি, দেখো আবার বলছি, লেভেল ডেটা ইজ দ্য কি ফিচার। হাই প্রেডিকশন অ্যান্ড অ্যাকিউরেসি অন নিউ ডেটা। এর মধ্যে কি কি প্রসেস আছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। ক্লাসিফিকেশনের থ্রু দিয়ে আমি কি করতে পারি, নেক্সটটাকে প্রেডিক্ট করতে পারি, আর রিগ্রেশনের থ্রু দিয়ে আমি কি করতে পারি, একটা কন্টিনিউয়াস নিউমেরিক ভ্যালু ফোরকাস্ট করতে পারি। সো ক্লাসিফিকেশন দরকার হয় আইডেন্টিফাই করার জন্য, প্রেডিকশন দরকার হয় ফোরকাস্ট করার জন্য। ক্লাসিফিকেশন দরকার হয় আইডেন্টিফাই করার জন্য, আর প্রেডিকশন দরকার হয় ফোরকাস্ট করার জন্য, অর্থাৎ ভবিষ্যতে কি হতে পারে সেটাকে ফোরকাস্ট করার জন্য। অর্থাৎ সুপারভাইজ ডেটা মানে, সুপারভাইজ লার্নিং মানেই আমার ডেটা যেগুলো দেওয়া থাকবে সেগুলো লেভেল ডেটা হবে, লেভেল ডেটার উপর বেস করে মেশিন ট্রেন্ড হবে, সেই ট্রেন্ডের উপর বেস করে মেশিন ক্লাসিফাই করবে অথবা প্রেডিক্ট করবে। ক্লাসিফাই করা হয় কেন, আইডেন্টিফাই করার জন্য, প্রেডিক্ট করা হয় কেন, ফোরকাস্ট করার জন্য। দিস ইজ হোয়াট ইজ কল্ড সুপারভাইজ লার্নিং। এবার আমরা চলে এলাম আনসুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং এর একটা এক্সাম্পল তোমাদের সামনে দেখো তুলে ধরি, অলরেডি একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল থেকে ক্লিয়ারলি বুঝতে পারবে যে 2 আওয়ার্সে কত হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমি কি করতে পারি, 7 আওয়ার্স যদি পড়ি তাহলে আমি 100 পাবো, এটা আমার প্রেডিকশন। 7 আওয়ার্স যদি পড়ি আমি 100 পাবো, 1 আওয়ার্স যদি আমি পড়ি তাহলে আমি 40 পাবো। দিস ইজ আওয়ার প্রেডিকশন। তাহলে এক্ষেত্রে মডেল লার্নস দ্য প্যাটার্ন and predict the marks for new student। নতুন স্টুডেন্ট কতক্ষণ পড়ছে, কত আওয়ার্স পড়ছে, তার উপরে বেস করে কিন্তু করতে পারে। রিয়েল লাইফ এক্সাম্পল কি, ইমেল স্প্যাম ডিটেকশনে কাজে লাগে, হাউস প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি, এবং এক্সাম রেজাল্ট প্রেডিকশনের ক্ষেত্রে আমি এদেরকে ব্যবহার করতে পারি। দিস আর দ্য এক্সাম্পল এন্ড অ্যাপ্লিকেশনস অফ সুপারভাইজড মেশিন লার্নিং। নেক্সট আমরা দেখবো আনসুপারভাইজড লার্নিং। নাও এই যে একটু আগে বললাম যে তুমি একটা পড়াশোনা যখন করছো একটা সুপারভিশনের মধ্যে দিয়ে করছো, রাইট? তাহলে এই সুপারভিশনের মধ্যে দিয়ে যখন করছো তখন ট্রেন টিচার তোমাকে বলে দিচ্ছে যে এই জায়গা থেকে এত প্রশ্ন আসবে, এই টপিক গুলো পড়লে তুমি এত প্রশ্ন পাবে, এই টপিক গুলোর উপর তুমি ফোকাস করে পড়ো, এই টপিক গুলো অতটা না পড়লেও হবে, বা এই টপিক গুলো থেকে কিন্তু এই পয়েন্ট থেকে বারবার বারবার প্রশ্ন আসতে পারে। এই ঠিক যেমন আমি একটু আগে বললাম যে সুপারভাইজ লার্নিং মানেই কিন্তু লেভেল ডেটা, এটা এমসিকিউ প্রশ্নে কিন্তু ঘুরে ফিরে আসতে পারে। ওকে,
এখন ঘটনা হচ্ছে এমনও কিছু ছাত্রছাত্রী থাকছে যে কিন্তু উইদাউট দিস ট্রেনিং পড়াশোনা করছে, এবং সেও যেই মেন্স দিচ্ছে, সেও নিট দিচ্ছে, সেও কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছে, এবং সেও কিন্তু পরবর্তীকালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক। কিন্তু সে নির্দিষ্টভাবে কোনো সুপারভিশনের মধ্যে নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে পড়াশোনা করছে এবং পড়াশোনা করে ভালো রেজাল্টও করতে পারছে। কিভাবে? সে সেলফ স্টাডি করছে, অর্থাৎ ও কি করছে, এটা পড়ছে, ওটা পড়ছে, সেটা পড়ছে, বিভিন্ন ধরনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখছে, নিজেই নিজেকে ট্রেন করার চেষ্টা করছে, করার মধ্যে দিয়ে কিন্তু সে কিন্তু কোনো সুপারভিশনের মধ্যে নেই, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু অনেক বেশি সংখ্যক জিনিস করছে। হ্যাঁ, তার পরিশ্রমটা তাকে অনেক বেশি করতে হচ্ছে। কেন বেশি করতে হচ্ছে? কারণ সে আননোন ফ্যাক্টস কেও জানছে, নোন ফ্যাক্টস কেও জানছে, আননোনটাকে নোনে কনভার্ট করছে, দেন সেই নোন ফ্যাক্টস এর মধ্যে থেকে সামারি করছে। তার পরিশ্রমটা কিন্তু অনেক বেশি হচ্ছে, কিন্তু তার লার্নিংটার ক্ষেত্রে কেউ তাকে কিন্তু আগে থেকে ট্রেন করা জিনিস দিচ্ছে না, অর্থাৎ কেউ তাকে আগে থেকে শিখিয়ে দেয়নি, সে নিজেই শিখছে। এরকম ধরনের লার্নিংটাকে বলা হয় আনসুপারভাইজড লার্নিং। এই আনসুপারভাইজড লার্নিং কিন্তু মেশিনও এখান থেকে আনসুপারভাইজড লার্নিং করতে পারে। তার মানে কি, আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে ডেটা যেগুলো আছে সেগুলো প্রায়োরি লেবেলড করা থাকবে না, অর্থাৎ আনলেবেলড ডেটা, ডেটা লেবেলিং করা নেই। আমরা গ্রুপ তৈরি করছি, গ্রুপ তৈরি করে, সাপোজ ধরো আমি একটা ক্লাসে ক্লাস নিতে গিয়ে প্রথম দিন ক্লাস নিতে গেছি। প্রথম দিন ক্লাস নিতে গিয়ে আমি ক্লাসের মধ্যে ছাত্রদেরকে চিনতে শিখছি বা ছাত্রদেরকে বুঝতে শিখছি। তো বোঝার জন্য আমি কি করব, সেক্ষেত্রে আমি জানতে চাইবো যে আমার কোন কোন ছাত্র শুধুমাত্র পড়াশোনা করে, কোন কোন ছাত্র শুধুমাত্র খেলাধুলা করে, আর কোন কোন ছাত্র শুধুমাত্র সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত, আর কোন কোন ছাত্র যে পড়াশোনাও করে বা এর মধ্যে কোনো কিছু একটা অ্যাক্টিভিটি, বা আমি এই তিনটে ক্যাটাগরিকেই ভাগ করতে চাইছি। তো আমি পড়াশোনার মধ্যে দিয়ে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনের মধ্যে দিয়ে বুঝতে পারলাম, একদিন বা দুদিন ক্লাস নেওয়ার পরেই কিন্তু আমি বুঝতে পারবো যে এই ছাত্ররা অর্থাৎ পড়াশোনা করে। আমি তাদের একটা গ্রুপ তৈরি করে দিলাম, শুধু পড়াশোনা, খেলাধুলা করে না। যদিও পড়াশোনা আর খেলাধুলা দুটো একসাথেই করা উচিত, শুধু পড়াশোনা করে খেলাধুলা করে না, কিন্তু সেদেরকে দিয়ে আমি একটা গ্রুপ তৈরি করে দিলাম। আবার শুধু খেলাধুলা করে, আবার শুধু খেলাধুলাটাও ঠিক নয়, সাথে পড়াশোনাটাও করে। শুধু খেলাধুলা করে তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করে দিলাম, আর শুধু গান বা কোনো সাংস্কৃতিক মনস্কতার সাথে তারা যুক্ত আছে তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করলাম। এইবার অর্থাৎ আমি যে গ্রুপটা তৈরি করছি সেটা আমি নিজে ক্লাসের সিচুয়েশন বুঝে ছাত্রদের সাথে ইন্টারঅ্যাকশনস করে, ছাত্রদের মধ্যে কোন ছাত্রের সাথে কোন ছাত্রর মিল আছে সেটা দেখে আমি একটা গ্রুপ তৈরি করছি। তো পড়াশোনা করা ছেলেরা সবসময় খালি আমরা পড়াশোনা করা ছেলেদের সাথেই মিশতে চায়, খেলাধুলা করা ছেলেদের আলোচনার বিষয়বস্তু খেলাধুলা থাকে, তাই তারা খেলাধুলা করা ছেলেদের সাথেই মিশতে চায়। আর যারা সাংস্কৃতিক মনস্ক হয় তারা সাংস্কৃতিক আলোচনার মধ্যে, অর্থাৎ আলোচনা যে করছে তাদের মধ্যে যে পিয়ার গ্রুপ বা বন্ধুত্ব তৈরি হচ্ছে, সেই বন্ধুত্বটা কিন্তু বেসিক্যালি তৈরি হচ্ছে কারণ একটা খুব পড়াশোনা করা ছেলে যে কোনোদিন খেলাধুলা করে না, তার খেলাধুলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর যে সারাদিন খেলাধুলা করে সেই ছেলে, তাদের মধ্যে যখন একটা কমিউনিকেশন হতে শুরু করবে, কিন্তু তারা কমিউনিকেশন টপিক মিসম্যাচ হবে। এই কমিউনিকেশন টপিক মিসম্যাচ হবে বলে তাদের মধ্যে যে খুব ক্লোজ ফ্রেন্ডশিপ হবে তা না, কিন্তু হতেও পারে সেটা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওই একটা কমন ফ্যাক্টরস থাকবে, কোন একটা কমন ফ্যাক্টরস এর উপর আলোচনা করা। এই এই প্যারামিটার গুলো আমি অনুধাবন করে এই গ্রুপ গুলোকে তৈরি করলাম। অর্থাৎ আমি কিন্তু আগে থেকে জানতাম না ক্লাসে ঢোকার আগে যে কে পড়াশোনা করছে আর কে খেলাধুলা করছে, কিন্তু ডে বাই ডে ক্লাস নেওয়ার মধ্যে দিয়ে আমি কিন্তু বুঝতে পারলাম, অর্থাৎ ফিচার গুলো দেখে আমি বুঝতে পারলাম, এই ডেটা ফিচার্স গুলো দেখে বুঝতে পারলাম যে এরা এই গ্রুপে যাবে, এরা এই গ্রুপে যাবে, এরা এই গ্রুপে। তার জন্য এই ধরনের লার্নিংটাকে বলা হয় আনসুপারভাইজ লার্নিং। অর্থাৎ প্রায়র কোশ্চেন আনসার সলিউশন করে করে সে কিন্তু বের করে ফেললো যে অমুক পোর্শন থেকে আমার এত প্রশ্ন আসবে, ডায়নামিক্স থেকে আমার এত প্রশ্ন আসবে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে আমার এত প্রশ্ন আসবে, ম্যাগনেটিজম থেকে আমার এত প্রশ্ন আসবে, লাইট থেকে আমার এত প্রশ্ন আসবে। এই প্যারামিটার গুলো কিন্তু সে বের করে ফেললো
সেটাইকেই বলা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং এর টুলস গুলো কি কি? ক্লাস্টারিং, ক্লাস্টার মানে গ্রুপ তৈরি করা, দ্যাট ইজ কল্ড ক্লাস্টারিং। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন কিরকম? ওই যে বললাম যে খেলাধুলা যে করে সে খেলাধুলা নিয়ে টপিকেই আলোচনা করতে চায়, এই ন্যাশনাল কবে হবে, বা স্টেট মিট কবে আছে, বা এসজিআইএফ এ আমি কিভাবে পার্টিসিপেট করতে পারবো, বা এখানে লাস্ট রেকর্ড কি ছিল, আমি এই রেকর্ডটাকে ভাঙতে গেলে কি করতে হবে। এই নিজেদের মধ্যে আলোচনার কিন্তু দুটো প্লেয়ার্স এর মধ্যে যখন কন্টিনিউয়াস বেসিসে হতে থাকে, কার কে কোথায় ভালো পারফর্ম করছে সেটা কিন্তু তারা নিজেদেরকে নিয়ে আলোচনা করে। বা দিস ইজ হোয়াট ইজ কল অ্যাসোসিয়েশন, এই যে গ্রুপ ফরমেশন, দিস ইজ হোয়াট ইজ কল অ্যাসোসিয়েশন। সাপোজ এই অ্যাসোসিয়েশনে খুব ইম্প্যাক্ট আছে। তোমরা ধরো কোনো সুপার মার্কেটে শপিং করতে গেছো, লাইক স্পেন্সার্স বা এরকম ধরনের জায়গায় শপিং করতে গেছো। সেখানে তুমি যখন দেখছো যে যেখানে ব্রেড রাখা আছে, অর্থাৎ ব্রেড রাখা আছে, তার আশেপাশটা একটুখানি চোখ মেলে দেখবে তো কি কি রাখা আছে। তারা কিন্তু এরকম ভাবে রাখে না যেখানে ব্রেড রাখা আছে তার পাশেই হারপিক রাখা আছে, এরকম নয়। যেখানে ব্রেড রাখা আছে তার পাশেই তোমার আহ, আহ, বিভিন্ন ধরনের কসমেটিক্স রাখা আছে, এরকম কিন্তু নয়। যেখানে ব্রেড রাখা আছে তার পাশে দেখবে বাটার রাখা আছে, যেখানে ব্রেড রাখা আছে তার পাশে দেখবে এগস রাখা আছে, মিল্ক রাখা আছে, বিকজ দে আর অ্যাসোসিয়েটেড উইথ আওয়ার ব্রেকফাস্ট। দিস ইজ হোয়াট ইজ কল্ড অ্যাসোসিয়েশন, অর্থাৎ ক্লাবিং করা। কোন জিনিসটা কোন জিনিসটার সাথে অ্যাসোসিয়েটেড, সেটা ডিফারেন্স অ্যাসোসিয়েশন রুলস থেকে আসে। নাও ফাইনালি যেটা বলতে পারি, ডাইমেনশনালিটি রিডাকশন। এখন ডাইমেনশনালিটি রিডাকশনের ক্ষেত্রে কি হয়, যে আমার কাছে সে সাপোজ অনেক ধরনের ডাইমেনশনস আছে, অনেক ধরনের ডাইমেনশনস মানে অনেক ফিচার্স আছে, সমস্ত ফিচার্স আমার কাজে লাগছে না, সেক্ষেত্রে আমরা ফিচার্স ডাইমেনশনকে রিডিউস করতে পারি। দ্যাট ইজ অলসো আ পার্ট অফ আনসুপারভাইজ লার্নিং। নেক্সট আমরা এক্সাম্পল কি দিতে পারি, যে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন সিস্টেম। অর্থাৎ নতুন একটা ছেলে এলো, সে খেলাধুলায় খুব ভালো, আমি কি করব, আমি তো অলরেডি গ্রুপ ফরমেশন করে ফেলেছি। ক্লাসে যে নতুন ছেলেটি এলো তাকে আমি বললাম, দেখো এরা এই বন্ধু বান্ধব, বা একটি ছেলে খুব ভালো সুইমিং করে, বা একটি ছেলে খুব ভালো ব্যাডমিন্টন খেলে। তাহলে যে ছেলেটি খুব ভালো ব্যাডমিন্টন খেলে তার সাথে আমি তাকে অ্যাসোসিয়েট করার চেষ্টা করি, অর্থাৎ আমি রেকমেন্ড করব যে তুমি ওর সাথে কথা বলো, তাহলে দেখো তুমি ব্যাডমিন্টন সম্পর্কে অনেক নলেজ গ্যাদার করতে পারবে, বা তুমি সুইমিং সম্পর্কে অনেক বেশি নলেজ তুমি গ্যাদার করতে পারবে, যেটা তোমাকে আগামী দিনে অনেকটা হেল্প করবে পিয়ার লার্নিং এর মধ্যে দিয়ে। অর্থাৎ কাস্টমার এই অ্যাসোসিয়েশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা কাস্টমার হু ব্রড দিস অলসো ব্রড দিস, লাইক তুমি মোবাইল ফোন কিনলে তোমাকে আমি বলবো তুমি মোবাইল ফোনের ব্যাক কভারটা কেনো, মোবাইল ফোন কিনলে তোমাকে আমি বলবো তুমি গ্লাস স্ক্রিনটা কেনো। Like this is the recommendation system also can be done by using association, and association is a one kind of tool of clustering. So clustering কি, unsupervised data কে যখন আমি ট্রেন করব, অর্থাৎ আনলেভেল ডেটাকে যখন আমি ট্রেন করব, তখন সেটাকে বলা হয় unsupervised learning। দেখো এখানে অনেকগুলো ভেজিস আছে, এই ভেজিস এর মধ্যে থেকে আমার টিপিক্যাল ভেজিস গুলোকে ক্লাস্টার করা বা গ্রুপ করা। ব্রিঞ্জেল গুলোকে আমি একটা গ্রুপ তৈরি করলাম, অনিয়ন্স গুলোকে একটা গ্রুপ তৈরি করলাম, ক্যাপসিকাম গুলোকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি। whether it is red or green, we identifying with the shapes also। তো সেক্ষেত্রে ব্রিঞ্জেলস গুলো লুকস লাইক সেম, তাদেরকে নিয়ে গ্রুপ তৈরি করলাম। দিস ইজ হোয়াট ইজ কল্ড ক্লাস্টারিং, দিস ইজ হোয়াট ইজ কল্ড অ্যাসোসিয়েশন অলসো। নাও দিস ইজ কল্ড আনসুপারভাইজ লার্নিং। নাও নেক্সট যদি আমি দেখি আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে, এবার আমাদের কাছে কমন অ্যালগরিদম কি কি, কোন কোন অ্যালগরিদম ইউজ করা হয় আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে। এটা করার জন্য বেসিক্যালি কি, কে মিন্স ক্লাস্টারিং ইজ ফর ক্লাস্টারিং, অ্যাসোসিয়েশন ফর অ্যাপ্রারি অ্যালগরিদম, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং বা ডিবি ক্লাস্টারিং, এটা কিন্তু আমার বেসিক্যালি তৈরি হয় ক্লাস্টারিং করার জন্য। নাও প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস, এটা আমার ইউজ হয় ডাইমেনশনালিটি রিডাকশন করার জন্য। বিভিন্ন ধরনের অ্যালগরিদম, এগুলো একটুখানি এই মনে রাখতে হবে যে সাপোজ এই নামটা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস তুলে তোমাকে এমসিকিউ কোশ্চেন করা হলো, কোন ধরনের লার্নিং এর ক্ষেত্রে একে ব্যবহার করা যেতে পারে।
বা উক্ত অ্যালগরিদমটি কোন ধরনের লার্নিং এর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সহজ আনসার হবে ক্লাস্টারিং ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আরো প্রিসাইজ আনসার, মোর অ্যাকিউরেট আনসার কি হবে, সেক্ষেত্রে মোর অ্যাকিউরেট আনসার হবে যে ডাইমেনশনালিটি রিডাকশনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি ক্লাস্টারিংও দেওয়া থাকে আবার ডাইমেনশনালিটি রিডাকশন দেওয়া থাকে, তাহলে কোন আনসারটা মোর অ্যাকিউরেট হবে? ডাইমেনশনালিটি রিডাকশনটা হবে মোর অ্যাকিউরেট প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিসের ক্ষেত্রে। ওকে, তো এই ধরনের ক্লোজ কল কোশ্চেন্স গুলো কিন্তু আমরা একটু পড়াশোনাও করতে পারি। অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোমালি ডিটেকশনস। সাপোজ দেখা গেল যে একটা পেশেন্টের এক্সরে করা হয়েছে, এক্সরেতে নর্মাল ফিমার বোন আর এক্সরের পরে যে ফিমার বোন সেই দুটোকে কম্পেয়ার করে দেখা গেল দুটোর মধ্যে একটু মিসম্যাচ হয়েছে, অর্থাৎ আমার সেক্ষেত্রে কিন্তু বোন ডিসলোকেট বা ফ্র্যাকচারের সম্ভাবনা আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমি অ্যানোমালি ডিটেকশনও করতে পারি। কাস্টমার সেগমেন্টেশন, আমি কোন ধরনের কাস্টমার, সাপোজ দেখা গেল যে অনেক সময় ওয়াও মোমো বা এই ধরনের কোম্পানিগুলো, এখন তো ওয়াও মোমো প্রায় বন্ধের দিকে, এই ধরনের কোম্পানিগুলো তারা কোন সেগমেন্টটাকে আইডেন্টিফাই করে? তারা নিশ্চয়ই 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ এজে তারা মোমো খাবে না। তারা তারা মোমো লাভার্স সাধারণত নয়, খুব রেয়ার কেস। যারা মোমো লাভার্স তারা কোথায়? তারা টিনেজড বাচ্চারা, লাইক দেয়ার এজ বিকম 13 থেকে 25 এর মধ্যে যে এজে যারা আছে তারা দে আর বিকাম আ মোমো লাভার। তাহলে সেই সেগমেন্টটাকে টার্গেট করা, অর্থাৎ কাস্টমার সেগমেন্টেশন কিন্তু এজ গ্রুপের উপরে করা যায় ক্লাস্টারিং এর মধ্যে দিয়ে। রেকমেন্ডেশন ইঞ্জিন অলরেডি উই হ্যাভ ডিসকাস, অ্যান্ড টপিক মডেলিং, অর্থাৎ আমি কোনো একটা টপিক টেক্সটের মধ্যে কতটা ইম্প্যাক্ট ফেলছে সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারি। অর্থাৎ দিস আর দ্য অ্যাপ্লিকেশনস অফ unsupervised learning. Now reinforcement learning. What is this kind of learning is? সাপোজ ধরো তোমার বাড়িতে আশেপাশে অনেকগুলো বিড়াল আছে বা অনেকগুলো কুকুর আছে। এখন এরা সবাই স্ট্রিট ডগস বা স্ট্রিট ক্যাট। প্রতিদিন তুমি তোমার ডিনারের পরে ঠিক বাইরে বেরিয়ে তাদের জন্য কিছু ফুড নিয়ে তুমি তাদেরকে ডাকো, আয় 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 আয়। এবং দ্যাট টাইম প্রত্যেকদিন রাত্রি 10টায় তুমি আয় আয় বলে ডাকো, তারা তোমার ডাক শুনে আসে। নাও এটা তুমি একদিন করলে, এটা তুমি দুদিন করলে, এটা তুমি 3 দিন করলে, এই টানা এই প্রতিদিন তুমি এই কাজটি করে গেলে 15 দিন। 16 দিনের মাথায় কিন্তু তারা তোমার গেটের সামনে অটোমেটিক্যালি দাঁড়িয়ে থাকবে, তারা এমনিই কিন্তু চলে আসবে, কারণ তারা অপারেন্ট কন্ডিশনিং এ পড়ে গেছে। তারা জানে যে ওই সময়টাই কিন্তু তারা খাবার পাবে, ওই সময়টাই কিন্তু তাদের খিদে পেয়ে যায়, এবং ওই সময়টাই কিন্তু তারা এসে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। সি, তুমি তাদেরকে কিন্তু পড়াওনি, তুমি তাদেরকে কিন্তু শেখাওনি, তুমি তাদের মধ্যে এই হ্যাবিটটা রিইনফোর্স করেছো, ঠিক আছে? তাদের মধ্যে এই হ্যাবিটটা রিইনফোর্স করেছো। তাদের মধ্যে যেহেতু হ্যাবিটটা রিইনফোর্স করেছো, সেই রিইনফোর্স করার মধ্যে দিয়ে তারা কিন্তু এইটা তাদের কাছে একটা প্র্যাকটিস হয়ে গেছে। দ্যাট ইজ হোয়াট ইজ কল রিইনফোর্সমেন্ট। অর্থাৎ তুমি যখন ডেটা আছো, সেই ডেটাকে তুমি সেই ডেটার থেকে যে বিহেভিয়ারটা গ্র্যাব করতে চাইছো, সেই বিহেভিয়ারটা তুমি যদি গ্র্যাব করো, তাহলে সেক্ষেত্রে কি হবে যে যদি তুমি রাইট বিহেভিয়ার অ্যাচিভ করো তাহলে তুমি তাকে অ্যাওয়ার্ড দিচ্ছ, আর যদি তুমি রিওয়ার্ড দিচ্ছ, আর যদি তুমি রাইট বিহেভিয়ার অ্যাচিভ না করো তাহলে তুমি তাকে পানিশ করছো। এই রিওয়ার্ড আর পানিশের মধ্যে দিয়ে ডেটার ডাইরেকশন কি হবে সেইটা কিন্তু লার্ন করতে পারছে, সেটা কিন্তু লার্ন করতে পারছে। তো সেই জায়গাটা থেকে এই ডেটার ডাইরেকশন কিন্তু আমার কাছে এই জায়গা থেকে যেহেতু লার্ন করতে পারছে, তার জন্য কিন্তু আমি এখান থেকে রিইনফোর্স করতে পারছি বিহেভিয়ারটা। ওকে, সাপোজ ধরো যে আমার কাছে, অর্থাৎ সাপোজ আমরা যখন দেখছি যে রিওয়ার্ড এবং কন্টিনিউয়াস এনভায়রনমেন্টটাকে লার্ন করাচ্ছি, অর্থাৎ তুমি এই সিচুয়েশন গুলোতে যদি দেখতে পারো যে কোনো একটা সিচুয়েশন যে এটার এই ডেটাকে তুমি এই বিহেভিয়ারটা ফিট করাতে চাইছো, তাহলে সেক্ষেত্রে যদি এই বিহেভিয়ারটা ডেটা শো করে, তাহলে সেক্ষেত্রে কি করবে,
এই বিহেভিয়ারটা ডেটা শো করলে সেক্ষেত্রে তুমি রিওয়ার্ড দিচ্ছ। যদি তোমার ডিজায়ার্ড বিহেভিয়ার শো না করে তাহলে তুমি পানিশ করছো। তাহলে কোনো জিনিসকে তুমি তার মধ্যে কোনো একটা বিহেভিয়ার রিইনফোর্স করতে চাইছো, সেটাকেই সাধারণত বলে থাকে রিইনফোর্সমেন্ট লার্নিং। কি বলছে? রিইনফোর্সমেন্ট লার্নিং ইজ আ টাইপ অফ ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং মানে আগের স্টেজ থেকে তুমি কিছু লার্ন করছো। ইটস এনহ্যান্স রেকারশন প্রসিডিওর, যে তুমি বারবার লার্ন এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। And where an agent learn to make a sequence of decision and interacting with an environment. এজেন্ট হচ্ছে যে অ্যাক্ট করে। সাপোজ তোমাকে কিছু তুমি কিছু সেন্স করছো নেচার থেকে, করে তুমি অ্যাক্ট করছো, তো তুমি একজন এজেন্ট। তাহলে এজেন্ট কোন একটা বিহেভিয়ারের এগেনস্টে অ্যাক্ট করে। তাহলে এজেন্ট যে এনভায়রনমেন্ট থেকে যখন সে বিহেভিয়ারটা পাচ্ছে, তার কাছে কিছু সিকোয়েন্স অফ বিহেভিয়ার দেওয়া আছে। এনভায়রনমেন্ট থেকে যে সে রিয়াকশনসটা পেলো, যে রিয়াকশনসটা সে সেন্স করলো, সেটা কোন বিহেভিয়ারের আন্ডারে পড়বে। সেটা যদি রাইট বিহেভিয়ারের আন্ডারে সে ডিটেক্ট করে মেশিন, তাহলে মেশিনকে রিওয়ার্ড দেবো। আর যদি রং বিহেভিয়ার হিসাবে ডিটেক্ট করে, তাহলে মেশিনকে আমি পানিশ করব। এই কন্টিনিউয়াস এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে, একটা কন্টিনিউয়াস প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু যা এজেন্ট রিসিভস রিওয়ার্ড for desirable action and penalties for undesirable ones, learning to adopt the optimal strategy. So finally যখন সমস্ত ডেটার উপর এটা অ্যাপ্লাই করা হয়ে যাবে, লার্জ ডেটা সেটের উপর এটা অ্যাপ্লাই করে যাবে, মেশিন একটা অপটিমাইজ ফিচার নিয়ে নেবে। অর্থাৎ কি ফিচার্স গুলো কি? লার্ন থ্রু ট্রায়াল অ্যান্ড এরর মেথড ইন দ্য সিস্টেম। কমন টাস্ক কি? অপটিমাইজ দ্য ডিসিশন অ্যান্ড মেক্স দ্য প্রসেস ইন কমপ্লেক্স ডাইনামিক এনভায়রনমেন্টস। অর্থাৎ কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে কিন্তু থাকে। এক্সাম্পল কি? ট্রেনিং এআই টু প্লে গেমস। লাইক তোমরা হয়তো একটা ইউটিউবে নিজেরাও সার্চ করে একটু ভিডিও একটা সার্চ করে দেখবে, মজা লাগবে। সার্চ করে দেখতে পারো যে মাঙ্কি প্লেইং ভিডিও গেমস। ওকে, সো এটা মাঙ্কিকে কন্টিনিউয়াস ট্রেনিং এর মধ্যে দিয়ে, অর্থাৎ মাঙ্কি যখন ঠিক মুভস করছে তখন তাকে একটা করে বানানা দেওয়া হচ্ছে। আবার মান্টি যখন ঠিক রং মুভস করছে তখন তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তো এই কন্টিনিউয়াস প্রসেসটার মধ্যে দিয়ে মাঙ্কির ব্রেন কিন্তু নিউরাল নেটওয়ার্ক কিন্তু সেন্স করতে শুরু করে এবং লার্ন করতে শুরু করে। দিস ইজ হাউ উই ক্যান সেট reinforcement learning. Now another two kind of, this is the process, like all these process are there. সেক্ষেত্রে আইডেন্টিফাইং প্রসেস গুলো যখন তৈরি হয়ে যায়, বেস্ট অ্যাকশন যখন এজেন্ট যখন অ্যাকশন নেয়, তখন এটাকে বলছে রিইনফোর্সমেন্ট। সবকিছু মিক্সিং হয়ে আছে, কিন্তু ফাইনালি যখন আমার তৈরি হচ্ছে, সেটা কিন্তু এখান থেকে রিইনফোর্স করে করে তৈরি হচ্ছে। নাও তাহলে সেমি সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে কি হয়? লাইক কিছু সুপারভাইজ ডেটা থাকে, কিছু আনসুপারভাইজ ডেটা থাকে। সুপারভাইজ ডেটা যেগুলো থাকে সেগুলোর ওপর বেস করে আনসুপারভাইজ বা আনলেবেল ডেটা যেগুলো থাকে, সুপারভাইজ ডেটাগুলোকে ট্রেন করার জন্য আমার সেমি সুপারভাইজ লার্নিং কিন্তু থাকে। অর্থাৎ বোথ সুপারভাইজ ডেটার উপরে বেস করে আনসুপারভাইজ ডেটাগুলোকে ট্রেন করাটাই হচ্ছে গিয়ে কিন্তু আনসুপারভাইজ লার্নিং। অ্যান্ড সেলফ লার্নিং মিনস, সেলফ লার্নিং মানে মেশিন কিছু সেট অফ ডিসিশন নিয়ে নিচ্ছে, তার উপরে বেস করে কিন্তু মেশিন নিজেই নিজেকে ট্রেন করছে, নিজেই নিজেকে লার্ন করছে। তাহলে দিজ আর অল টাইপস অফ মেশিন লার্নিং থিংস। ওকে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার যদি আমরা এটা নিয়ে কিছু কিছু গ্লিমস অফ এমসিকিউ যদি একটু প্র্যাকটিস করে নিই, আমাদের অনেক বেটার হবে। Which scenario is best suited for machine learning instead of traditional programming? Like যদি আমি বলি প্রেডিকশন, কোন সিনারিওটা বেটার? অ্যাডিং টু নাম্বারস না। সর্টিং আ লিস্ট না, একটা লিস্টকে সর্ট করবো তার জন্য ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ই গুড। প্রিন্টিং রিপোর্ট না। তাহলে আনসার ইজ প্রেডিকশন অফ স্টক প্রাইসেস। অর্থাৎ সেক্ষেত্রে আমরা মেশিন লার্নিং এর জন্য এটা প্রেফার। In machine learning, the term learning refers to sorting data, na, executing instruction, na, improving the performance and using the experience. Improving the performance and using the experience is the best suited answer. Which of the following correctly represent machine learning workflow? কি ছিল আমার? ডেটা আউটপুট থেকে মডেল, ডেটা and আউটপুট ইউজ করে মডেল। ওকে, সো দিস আর দ্য থ্রি থিংস। নাও নেক্সট যদি আমি দেখি,
আর কি আছে, why machine learning preferred over traditional programming in complex tasks? কেন? less data required, faster hardware, না, difficulty in identifying explicit rule, অর্থাৎ কোন জায়গার ক্ষেত্রে এক্সপ্লিসিট রুলটা যখন মানুষের আইডেন্টিফাই করতে অনেক সমস্যা হয় ক্রিটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে, মেশিন সেটাকে খুব সহজে করতে পারে। Now a system recommends a product based on user behavior is an example of অবশ্যই মেশিন লার্নিং। A model trained using input and output pairs belongs to model trained input and output pairs is belongs to কি input and output pairs আমাকে given দেওয়া আছে, তাহলে level data, that is called supervised learning. Which of the following is the supervised learning? এই দেখি grouping a customer, না, grouping a customer is clustering. Prediction of exam score, yes, prediction of exam score. Finding hidden pattern, no. And making a basket analysis, no. It is prediction of exam score will be the best answer. তাহলে এক্ষেত্রে ক্লাস্টারিং ইজ আ টেকনিক ইউজড ইন সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং। অবশ্যই ক্লাস্টারিং কোথায় ব্যবহার করা হয়? আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে কিন্তু ক্লাস্টারিং ব্যবহার করা হয়। নাও in which learning type the model receive feedback from the rewards? অবশ্যই সেটা reinforcement learning এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। Which scenario best present unsupervised learning? Like grouping of similar images is the best answer. Now semi-supervised learning is useful when? কখন semi-supervised learning useful হবে? যখন few data are labeled and many data are unlabeled, তখন সেক্ষেত্রে কিন্তু আমার semi-supervised learning কিন্তু ইউজফুল হবে। সো আমরা কিছু সেট অফ কোশ্চেন আনসার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম এবং একটা ফান্ডামেন্টাল অফ মেশিন লার্নিং এর উপর একটা আলোচনা হলো, এবং আশা করি এই ভিডিওর দ্বারা তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এবং তোমরা উপকৃত হবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।